গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে, আর আমরাও ভালো আছি। আজকে ভোর 4:30টার সময় বাইরে উঠে দেখি, দেখো এই রকম অবস্থা একটা। তো আজকে মহালয়া, তো 4টে থেকে বাজে, কিন্তু আমাদের উঠতে একটু দেরি হয়েছে, 4:30 বাজে এখন। তো ওখানে রেডিওতে তো চলছেই, তার সাথে রেডিও মিন্স ফোনের রেডিওতেই চলছে আর কি। আর তার সাথে বাইরে একটু বেরোনোর প্ল্যান ছিল, আর এরকম ওয়েদার দেখে না ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে পুরো রেডি হয়েও আমি সবে ভাবছি এবার শুয়েই পড়ি, আর হয়তো বেরোনো হবে না। তখন 6টার সময় দেখি বৃষ্টিটা কমেছে। তো আগে থেকেই একটা প্ল্যান করা ছিল যে এরকম যাব, কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব কি না কি সেসব কিছুই ভাবিনি। আর বেলায় আমাদের কিছু প্ল্যান আছে, কিছু কেনাকাটির আছে, সেইগুলো করব, তার সাথে ভোরবেলায় একটা কোথাও যাব। তো এখানে দেখো আমাদের আন্দোলন রোডে যে রাস্তার পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা এখন ঠিক করা প্রায় হয়ে এসেছে। তো জানি না এটা কতদিন এইভাবে ভালো থাকবে, তো দেখা যাক। যাই হোক, মোটামুটি ঠিক হয়েছে, আপাতত তো চলুক। আর এখানে দেখো বুঝতেই পারছো একটা লম্বা জ্যাম তো হবেই, কিন্তু বুঝতে পারছি না যে আমরা আদৌ কতক্ষণে পৌঁছাবো। এমনিতেই বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে 6টা 5। তো দেখলেই বুঝতেই পারছিলাম যে এরকম একটা জ্যাম হবে, যেহেতু আমরা মাঝখান থেকে বেরিয়েছি। তো যেখানটা রাস্তা তৈরি হচ্ছিলো সেই পোর্শন থেকেই, তো সেই কারণে না আমরা ওই জ্যামটা, আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে জ্যামটা পাইনি, উল্টো দিকে এই অবস্থা। জানি না বেলায় যখন ফিরবো তখন কি হবে। তো প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চটা বাইরেই করব, কিন্তু তারপর ভাবলাম যে না, একটু অসুবিধাই আছে বাইরে লাঞ্চ করার। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসবো, লাঞ্চের আগেই চলে আসবো। আর এই বৃষ্টিটা দেখছি মোটামুটি সব জায়গায় হয়েছে, আর মুষলধারে বৃষ্টি। আমরা তো রেনকোট নিয়েই বেরিয়েছি, আর ইদানিং দেখছি যখন যেখানেই যাচ্ছি বৃষ্টি। তো তোমাদের সাথে আমার বার্থডে ব্লগ এখনও শেয়ার করা হয়নি, তো শেয়ার করলে বুঝতে পারবে যে সেই দিনও কি মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়, আর যার কারণে আমার বার্থডে সন্ধ্যেটা পুরো একদম ম্যাচাকার হয়ে গেছিলো। আর এখানে এইভাবে যে জামা কাপড়গুলো, পুরনো জামা কাপড় এনে যে এইভাবে বিক্রি হয়, সেটা আমি একেবারেই জানতাম না। তো এটা আমি প্রথমবার দেখলাম। এই রাস্তায় আমি বহুবার এসেছি, এটা এমজি রোডের সামনেই কোনো একটা জায়গা, কিন্তু এটা যেহেতু অনেকটা ভোরবেলায় বসে, তো আমার কাছে এটা অজানাই ছিল। তো এখন যাচ্ছি, তো যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে ঠিক করলাম। তো ও বলছিল বাবুঘাটে যাবে, কিন্তু আমরা বললাম না, বাবুঘাট না, চলো বাগবাজার ঘাটে যাই, বা কুমোরটুলি ঘাট, যেখানে একটা চাপাতলা ঘাট আছে। কিন্তু অ্যাকচুয়ালি চাপাতলা ঘাট কোনটা, যেখানে যে সমস্ত সিনারির উপরে আঁকা আছে, সেটা অবশ্য খুঁজে পাইনি। কিন্তু এখানে যে কুমোরটুলি ঘাট, সেখানে যাচ্ছি। আর দেখেছো ভিড় কেমন, সবাই বৃষ্টি পড়তে মোটামুটি চলে এসেছে। এখানে হয়তো কিছু মানুষ তর্পণ করবে, বা কিছু হয়তো ফটোশ্যুটের জন্যই এসেছে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু পরার একদম ইচ্ছা হলো না। ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে যদি একবার বৃষ্টি আসে, তাহলে শাড়িটা তো বাঁচবেই, তার সাথে আমি বাইকেও ভালো করে বসতে পারবো না। আর আমার রেনকোটটা না, যেমন নর্মাল একটা জামার মতন রেনকোট হয় সেই রকম, তো নিচের দিকটা পুরো পাটা ভিজেই যায়। তো প্যান্টের মতন হলে সুবিধা হয়, তাহলে পুরো পাটাই ঢাকা পড়ে যায়। তো যাই হোক, দেখো আমরা কুমোরটুলি ঘাটের দিকে চলে এসেছি। আর এখানে এই রাস্তায় আমরা প্রথমবার, বাইকটা একটু দূরেই রেখে এসেছি, কারণ এই জায়গায় দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে। ভাগ্যিস বাইকটা একটু দূরে রেখে এসেছিলাম। দেখেছো কতটা ভিড়, এখন কেউ বলবে যে এখন সকাল 7টা বাজে। তো আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা লাগলো। তো আমরা ভাবছিলাম যে আগে কোন দিকে যাব, কোন দিকে কী ঘাট আছে সেটা তো জানিও না। তো এইদিকে আমি একটু হাঁটতে গিয়ে তারপরে আমাকে পেছন থেকে বললো যে না, ওখানে না, আগে যে সামনে ঘাটটা আছে সেটা দেখে নিই। আর নর্থ ক্যালকাটায় এত সমস্ত পুরনো বাড়িগুলো রয়েছে, দেখলে কীরকম লাগেও একটা, যে এই সময় এই বাড়িতে একটা টাইমে কত মানুষ না ছিল, কত মানুষের মানে আনাগোনা, চেঁচামেচি, চিৎকার, মানে যাই হোক, একটা পুরনো বাড়িতে এত বড়, বিশেষ করে তো সেই বাড়িতে অবভিয়াসলি অনেক লোকজনই ছিল। এখনকার বড় বাড়ি হলেও কী হয়, সেখানে হয়তো খুব গুটি সংখ্যক লোক থাকে ম্যাক্সিমাম বাড়িতেই, কিন্তু তখনকার দিনের বাড়িতে তো একদম হই হই ব্যাপার থাকতো। তো যাই হোক, এটা হচ্ছে কুমোরটুলি ঘাট, এখানে অনেকেই তর্পণ করছেন, তো দেখছিলাম। তারপর কুমোরটুলির দিক থেকে আহিরিটোলার দিকে যাব, আর দেখো এই প্রাণীটাকে দেখলাম। আমি সত্যি বলছি, এটার আমি নাম জানি না, তো তোমরা যদি কেউ নাম জেনে থাকো আমাদের বলো। তো ওখানেও কেউ নামটা অনেকে বলতে পারছিল না, তবে এটা দেখে মনে হলো যে এটা অনেক বিষাক্ত কোনো কিছু জিনিস, যেটাকে ওরা পুষেছে, এবং অনেকেই বলা বলি করছিল যে এটা পোষা খুব একটা মানে মুখের কথা নয়। তো সেখান থেকেই মনে হলো যে এটা খুব একটা মানে হালকা ব্যাপার নয়। তো যাই হোক, তো সেই কারণে আমি ভিডিওটা ক্লিপসটা নিয়েও নিলাম, আর সবাই খুব আগ্রহ নিয়ে দেখছিল। আমি নাম জানলে হয়তো আরও একটু বেশি আগ্রহ নিয়ে দেখতাম। তো যাই হোক, আর এখন দেখো আমরা আহিরিটোলার দিকে যাচ্ছি। তো ভেবেছিলাম যে ওইদিকে
একটু যদি ফটো তুলতে পারি, কিন্তু এত ভিড় আর এমন মেঘলা ওয়েদার করে আছে দেখেছো। আর আমরা রেনকোট নিতে গিয়ে ছাতা নিতেই ভুলে গেছি। তো লাস্টে আমরা কী করবো, হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে দেখে আমরা মাথায় হেলমেট পরেই হাঁটা লাগিয়েছি, কারণ ওখানে সাইডে তো কোথাও দাঁড়ানোরই জায়গা নেই, এমনি ওপরে গাছ আর নিচে এমনি রাস্তা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 8:30। তো অনেক ম্যাপ দেখে ও একটা কচুরির দোকান আবিষ্কার করেছে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কোথায় গেছিলাম। আর এখানে দেখো সবাই ঠাকুরের ফটো তুলছে। আর এখানে ভেবেছিলাম আমিও তুলবো, কিন্তু বৃষ্টির জন্য 90% ঠাকুর পুরো ভিতরে ঢোকানো এবং বন্ধ করা। ওই জাস্ট একটু আধটু যেটুকু দেখা যাচ্ছে সেখান দিয়েই যা ভিড় হয়ে আছে, যে কটা ঠাকুর দেখা যাচ্ছে তার উপরে। তো আমি ভাবলাম না, হার ভিড়ের মধ্যে দাঁড়াবো না, কারণ এখন হাতে অনেকটা কাজ আছে, প্লাস সময় কম। তো যেখানে যাব সেখানে কতটা ভিড় আছে না আছে, তো সেই ভেবে ভাবলাম যে না, হাত দাঁড়িয়ে কাজ নেই, চলো যাই। কিন্তু এতটা সরু রাস্তা, তার মধ্যে এত ভিড় মনে হচ্ছিলো যেন সেই পুজোর ভিড় লেগেছে পুরো। পুজোর সময় তো এই রাস্তাটা দিয়ে পুরো হেঁটে হেঁটেই যাই, এখানে বাইক আনার কোনো তো মানে জায়গাই নেই। মেন রাস্তার ওপরে রেখে তারপরে এই জায়গাটা ঠাকুর দেখে হেঁটে হেঁটেই বেরোই। আর এখানে দেখো মহালয়া মানে ওই পুজোরই আর কি শুরু হয়ে গেল, তো সেটাই এখন বোঝা যায় আরও বেশি করে। আর এখানে আমিও দেখছিলাম এই জায়গাটা এমনি ঢুকেছি, কিন্তু ঠাকুর দেখার সময় তো এইভাবে অতটা দেখা হয়নি, আর বেশিরভাগ বন্ধই থাকে। তো এখানে স্ট্যাচুগুলো দেখছিলাম তৈরি হচ্ছিলো, এটা মনে হয় অনেক কোনো ফেমাস বা বড় একটা দোকানই হবে। তো যাই হোক, এখন যাই, চলো তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাব কচুরি খেতে। ওর হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে কচুরি খাবে, কিন্তু কোনো ফেমাস দোকান থেকে, মানে যেহেতু নর্থ ক্যালকাটায় গেছি, তো এখানে তো অনেক পুরোনো দিনের প্রচুর দোকান রয়েছে, যেটা আমাদের 90%ই অজানা। তো সেই কারণে ইউটিউব দেখে আমরা চলে এসেছি, আর গুগল ম্যাপ দেখে আমরা চলে এলাম হচ্ছে শ্যামবাজার। আর শ্যামবাজারে এখানে না এতই পাঁচ মাথার মোড়টায় অসুবিধা হয়, কোন দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে কোন দিকে যে বার করবো সেটা বুঝে ওপারে যেতে যেতেই আমাদের কতটা লাইন পড়ে গেল দেখেছো। তো এখানে আমরা চলে এসেছি, আর দেখো এখানে কচুরি খাওয়ার জন্য কতটা লাইন। ও বলছে কচুরি খাওয়ার জন্য এত লাইন দেবো, আমি বলছি হ্যাঁ, ভালো জায়গায় এবং একটা ফেমাস জায়গায় খেতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে। তো এরা বলছিলেন যে মহালয়ার দিনই স্পেশালি এখানে এই রকম পরিমাণ প্রচুর লাইন পড়ে। তো এই যে আদি হরিদাস মোদক, এখানে সামনে যেটা একটা আছে সেটা নিউ আছে, কিন্তু ম্যাক্সিমাম লোক এই আদিতেই দাঁড়াচ্ছে। আর এটা হচ্ছে এমনি জাস্ট নিয়ে নেওয়ার যে কুপন দিচ্ছে, কুপন দিয়ে তোমরা বাড়ি নিয়ে চলে যেতে পারো। আর আমরা ঠিক করেছিলাম যে আমরা ওখানে বসেই খাবো, সেই বাড়ি যদি চলে আসে তাহলে আর কী রইলো। তো এখানে দেখো বসে খাওয়ার জন্য ওরা না একটা বেশ ভালো সিস্টেম করছে, যেহেতু এরকম এত লোক আছে। অনেক সময় কী হয়, রেস্টুরেন্টে এরকম পরপর ঢোকায়, একজন দুজন বেরোলো তারপর একজন দুজন করে ঢোকায়, কিন্তু ওরা একেবারে প্রায় যতগুলো সিট আছে ততগুলো মানুষকেই ঢুকিয়ে দিচ্ছিল, এবং ঢুকিয়ে দিয়ে প্রত্যেকে একসাথে সার্ভ করে এবং প্রত্যেকে একসাথে বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার একটা ব্যাচ ঢোকাচ্ছে। এতে না আমার মনে হয় সেই বিয়েবাড়ির ব্যাচের মতন খেতে বসার জন্য অনেক তাড়াতাড়িও হচ্ছে, যেহেতু স্পেসটা একটু কম। তো এখানে একজন দুজন করে কখন বেরোবে সেই আশায় তো হয় না। আর এখানে যেহেতু বুঝতেই পারো, খাবার যখন খেতে যাবো তখন সবাই গল্পগুজব করে, কিন্তু এখানে সেই সুযোগটা নেই এবং দেয়ও নি, যেহেতু এত মানুষের ভিড় হয়েছে। আর এখানে দেখো আমাদের 3টে কচুরি এখানে নিয়েছি, আর তার সাথে ছোলার ডাল। সত্যি বলছি, ছোলার ডালটা সত্যিই খুব ভালো খেতে, যদিও আমি ছোলার ডাল খেতে ভালোবাসি না, কিন্তু মানে ডালটা ছাড়া বাকি আলু আর তরকারিটা তো খেয়েছি, সেটাই খুব সুন্দর ছিল। আর এখানে আমরা চলে এসেছি, তার সাথে আমরা একটা মিষ্টিও নিয়েছিলাম। তো এখানে আমরা এখন চলে এসেছি লালবাজার। হ্যাঁ, লালবাজারের পিছন দিকে যে মিউজিক গলিটা আছে সেখানে আমরা এসেছি। এখানে আগে থেকে আমরা খবর নিয়ে এসেছিলাম যে এই ধরনের যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলো কোথায় পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমাদের একটা ইচ্ছে আছে, তো সেই ইচ্ছেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আগে দেখে নাও যে এখানে কত রকমের বাদ্যযন্ত্র আছে। এগুলো তো অ্যাকচুয়ালি এখন মন্দিরে প্রায়ই বেশিরভাগ মন্দিরে দেখা যায়। তো সেই কারণে ভাবছি একটা নিয়ে যাই, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব এটা বুঝতে গিয়ে আমাদের অনেকটা সময় চলে গেছিলো, কারণ আমরা যেহেতু এটার ব্যাপারে একেবারেই অজানা ছিল, তো অনেক সার্চ করে অনেক কিছু বুঝে তো একটা ঠিক করা হয়েছে। তো দেখলেই যে আমরা ওই মেশিনটা কিনলাম, তো ওটা আর কি কোথায় দেওয়া হবে, তো তোমাদের সাথে সেটা একটু পরে বাড়ি গিয়ে আলোচনা করছি। আর এখন আমি উবেরে উঠে গেছি, ওটা ডিকিতে ঢুকিয়ে দিয়েছি, আর ও বাইক নিয়ে আসছে। তো আমি এখন আগে চলে যাই। আবার যেহেতু মায়ের বাড়িতে কাজ হচ্ছে, তো সেই কারণে মাকে 3 দিন এই 3 দিন 4 দিন ধরে কাজটা হচ্ছে। একদিন রান্না করতে পেরেছিল, কিন্তু রান্নাঘরে পুরো কাজ হচ্ছে, তো রান্না করা পসিবলই না, যেহেতু আমাদের একটাই ঘর। এবারে ওই একটা ঘরের মধ্যেই গ্যাস রেখেছি, তো অসুবিধা হচ্ছে বলেই তো সেই কারণে দিনের বেলার খাবারটুকু আর কি দিয়ে আসা হয়।
তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই এই জায়গাটা চেনো। তো এই জায়গাটা হলো আমাদের বাড়ির পুরো সামনেই আমতলা কালী মন্দির রয়েছে, এবং সেখানে ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম এই যে বাদ্যযন্ত্রটা সেটা দেবে মন্দিরের মধ্যে, কারণ আমাদের এই মন্দিরে ছিল না। তো অনেকেই অনেক কিছু ঠাকুরের জন্য করেন এবং অনেক কিছুই দেন। তো এই জিনিসটা কেনার জন্য যারা ওখানকার মেম্বারশিপ রয়েছেন তারা অনেক দিন ধরেই আলোচনা করছিলেন যে কিনবেন। আর সেই কারণে একটা চাঁদা তোলারও ব্যাপার থাকে, যেহেতু জিনিসটা অনেকটাই কস্টলি। তো সেই কারণে সবাই মিলে একটা চাঁদা তুলে কেনার একটা প্ল্যান হচ্ছিল। তো ও সেই কারণে ঠিক করেছিল যে এবছর পুজোতে ও ঠাকুরের জন্য দেবে। তো আমাদের এটা কালী পুজোর সময় দেওয়ার কথা ছিল, কিন্তু মহালয়ার দিনে যাচ্ছি, প্লাস আজকে সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা এখানে অমাবস্যার পুজো হবে। তো আমরা ভাবলাম যে আজকে দিনেই এটা কিনে দিই, তাহলে আজ থেকেই বাজতে শুরু করবে মহালয়ার দিনে। মানে সেটাও একটা অন্যরকম, মানে কালী পুজোর আগে থেকেই নয় হোক। তো যাই হোক, এটা কিনে দিয়েছি এবং ওখানকার প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, এখানে ঠাকুরের নামে একটা জিনিস দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ থাকে সেটা মানে যারা দাও সেটাই তারা বুঝতে পারবে। এখানে দেখো এটা বাজানো হয়েছে। তো আরও একটা যেটা কাজ ছিল সেটা বড়বাজারে যখন গেছি তখন গোপালে ভাবলাম জামাগুলো নিয়ে চলে আসি। আর এখানে মিষ্টি কাকির গোপালে আর বৌমাদের গোপালেরও জামা নিয়ে এসেছি। আর আমাদের গোপালের জন্য দুটো জামাই আপাতত এনেছি, আর বাকি তো দুটো জামা মা বানিয়েই দেয়। তো 4 দিনে 4টে জামা আর দুটো জামা কিনে দেবো। আর আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, সেখান থেকেও ইচ্ছা আছে গোপালের অনেকগুলো জামা আনার। তো সেই কারণে এখন আর এখান থেকে বেশি কিনলাম না। তো এটা ছিল বৌমাদের জন্য। তো কেমন হয়েছে গোপালের জামাগুলো অবশ্যই জানিও। আর আজকে এই মহালয়া ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমার জন্মদিনের এবং লাড্ডুর জন্মদিনের ব্লগগুলো আসতে চলেছে। সেগুলো আমাদের শেয়ার করার একদমই আমি সময় পাইনি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চেষ্টা করব আগামী এই 2 দিনের মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিতে। আর দেখো এখানে জামার ম্যাচিংয়ে আমি দুটো যে মাথায় যে পাগড়িগুলো পরে সেগুলো নিয়ে এসেছি। একটা কাকিদের জন্যও এনেছি, কাকিদের গোপাল যেহেতু খুব ছোট, তো তার জন্য একটা ছোট এনেছি। আর এই লাল জামাটার সাথে না এইটা পুরো ম্যাচিং হয়ে গেছিলো, মানে এক চান্সে সামনে দেখতে পেয়েছিলাম বলে আমি মাথার ওই মুকুটটা মানে পাগড়িটা আর কি নিয়ে নিয়েছিলাম। আর কাকিদের একটা জামা আর আমাদের একটা জামা পুরো সেম ডিজাইনের ছিল। বড়বাজারে গেলে কি জামা কেনার অনেকগুলো অপশান পাই আর কি।